আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনার টপিক হচ্ছে প্রেজেন্টিং সিমটমস অফ লিভার ডিজিজেস, এবং এইখানে আমি জাস্ট জন্ডিস নিয়ে আলোচনা করারই ট্রাই করবো। জন্ডিস বলতে বেসিক্যালি ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন, মিউকাস মেমব্রেন অ্যান্ড স্ক্লেরা ডিউ টু হাইপার বিলিরুবিনিমিয়া, মানে সেরাম বিলিরুবিনের লেভেলটা অনেক বেড়ে যাওয়ার কারণে এই সিমটমটা দেখা যায়, এরকম ইয়েলোইশ ডিসকালারেশনটা দেখা যায়। ক্লিনিক্যালি ডিটেক্টেড হতে হলে বলা হয় যে প্লাজমা বিলিরুবিন গ্রেটার দেন 2.5 মিলিগ্রাম পার ডেসিলিটার হতে হয়। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যে পাথওয়েটা ফলো করে বিলিরুবিন, সেটা একটু আগে আমি ডিসক্রাইব করি ফার্দার যাওয়ার আগে। বিলিরুবিন আসে হচ্ছে হিম, যেটা হচ্ছে আরবিসির একটা প্রোডাক্ট, সেখান থেকে আমি বি দিয়ে ডেজিগনেট করতেছি। এই বিলিরুবিনটা ওয়াটার ইনসলিউবল হওয়ার কারণে অ্যালবুমিনের সঙ্গে ইজিলি বাইন্ড করে, এবং এই অ্যালবুমিনটা ভাস্কুলেচারের মাধ্যমে লিভারে আর কি নিয়ে যায়। তো লিভারে আসার পর লিভারে বিভিন্ন এনজাইম আছে, তার মধ্যে একটা হচ্ছে ইউডিপি, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। এইটা দিয়ে দুইটা গ্লুকুরোনাইড গ্রুপ এই বিলিরুবিনের সঙ্গে অ্যাড করে দেয়, তখন এটাকে কনজুগেটেড বিলিরুবিন বলে। এই কনজুগেটেড বিলিরুবিন আমরা হচ্ছে ওয়াটার সলিউবল। এই ওয়াটার সলিউবল কনজুগেটেড বিলিরুবিন দেন হচ্ছে এই ধরলাম আমাদের ক্যানারিকুলার পাথওয়ে, আর এটা হচ্ছে বাইল ডাক্ট ইসের পোর্টাল ইসের। সো এই হেপাটোসাইট থেকে এই ক্যানালিকুলাইতে এই কনজুগেটেড বিলিরুবিনটা রিলিজ হয়, যেটা হচ্ছে এই বিলিয়ারি ট্রির মাধ্যমে আর কি আলটিমেটলি বাইল ডাক্ট দিয়ে আর গল ব্লাডারে চলে যায়, অ্যাম্পুলা ভেটারে রিলিজ হয় অ্যাজ পার নিড। দেন হচ্ছে ওইখানে বাইলের সাথে বিলিরুবিনটা ইসে চলে যায়, জিআইটিতে চলে যায়, সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে। তো এই তো জিআইটিতে চলে আসলো আমাদের বিলিরুবিন। হ্যাঁ, তো এই বিলিরুবিনটা দেন গাট যে ফ্লোরা আছে তাদের অ্যাকশনে দুইটা চেঞ্জ হয়। একটা হইতেছে বিলিরুবিন অক্সিডাইজড হয়ে স্টার্কোবিলিন হয়ে যায়, স্টার্কোবিলিনোজেন হয়ে দেন হচ্ছে স্টার্কোবিলিন হয়। আর হচ্ছে আরেকটা পরিণতি, এই যে গ্লুকুরোনাইড যে গ্রুপটা মানে ইসের সঙ্গে অ্যাটাচড, এখানে যে বিলিরুবিনের সঙ্গে গ্লুকুরোনাইড গ্রুপটা, এটা হচ্ছে গ্লুকুরোনাইডেজ এনজাইমের মাধ্যমে আবার কনজুগেটেড থেকে আনকনজুগেটেড ফর্মে চলে যায়। আচ্ছা, এটা আমি আনকনজুগেটেড বলি। আনকনজুগেটেড ফর্মটা আবার হচ্ছে লিভারে অ্যাপ্লিকেন হয়, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা হেপাটিক রিসাইক্লিং। এভাবে হচ্ছে বিলিরুবিনের লেভেলটা মেনটেন হয় অনেকটা। 90%ই হচ্ছে এই বিলিনোজেন হয়ে যায়, আর আরেকটা পার্সেন্টেজ হচ্ছে অ্যারাউন্ড, আচ্ছা এটা 80%, অ্যারাউন্ড 20% হচ্ছে আবার ইউরোবিলিন হয়ে যায়, এটা কিডনিতে চলে যায়, কিডনিতে আবার ইউরিনারি রুটে এক্সক্রিটেড হয়, এর জন্য হচ্ছে ইউরিনের কালারও ইয়েলোইশ থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পাথওয়ে। এখানে আরেকটা জিনিস মেনশন করে রাখি এখানে, যে এই যে ইউডিপি জিটি দিয়ে হলো কনজুগেটেড হলো, দেন হচ্ছে এখানে এক্সক্রেটেড হলো আমাদের ক্যানালিকুলাতে বাইলটা, এইটা একটা ট্রান্সপোর্ট প্রোটিনের সাহায্যে আর কি এক্সক্রেটেড হয়। এই ট্রান্সপোর্ট প্রোটিনের নাম হচ্ছে সম্ভবত MDR2 প্রোটিন। তো এইটা দিয়ে হচ্ছে এই কনজুগেটেড বিলিরুবিনটা বের হয়ে আসে থেকে, হেপাটোসাইট থেকে এসে বিলিয়ারি ট্রিতে। আচ্ছা, এটা বিশেষ কারণে পরে আমাদের লাগবে। আমি হচ্ছে মোটামুটি এখন পরের টপিকটা যে সেটা হচ্ছে কজেস অফ জন্ডিস। কজটা 3 ভাগে ভাগ করা যায়। আমি যদি আবার ওই জিনিসটা রিক্যাপ করি, এই হচ্ছে আমাদের আরবিসি ধরলাম, এই হচ্ছে আমাদের লিভার ধরলাম, আর এই হচ্ছে আমাদের জিআইটি ধরলাম। এখন এই যে আরবিসি থেকে হিম হইলো, হিম থেকে লিভারে যাবে, লিভার থেকে আলটিমেটলি জিআইটিতে যাবে। তো এই আরবিসিতে যদি কোনো সমস্যার কারণে বা লিভারে যাওয়ার আগে যদি কোনো কারণে জন্ডিস হয়, মানে এটা হচ্ছে লিভারে যাওয়ার আগে, যেহেতু এই জন্য প্রি হেপাটিক কজ বলে। কিছু কজ হতে পারে লিভারের গ্যাঞ্জামের জন্য, সেটাকে হেপাটিক কজেস বলে। আবার কিছু কজ হইতেছে লিভার থেকে এক্সট্রেটেড হইলো, তারপরে কোনো পরবর্তী কজ আছে, সেগুলোকে পোস্ট হেপাটিক কজ বলে। মেনলি বিলিয়ারি ট্রির সমস্যার জন্য এগুলো হয়ে থাকে। তো এই সেন্সে আর কি ক্লাসিফিকেশন। তো প্রি হেপাটিক হচ্ছে মেনলি হিমোলাইসিসের জন্য, মানে বেসিক্যালি হিমোলাইসিস বলতে আরবিসির অ্যাবনর্মালিটি বা কোনো টক্সিক ড্যামেজ টু আরবিসির জন্য হয়। আরবিসি ব্রেকডাউন হয়, বেশি বেশি বিলিরুবিন প্রডিউস করে, যেটা আর কি লিভারের কনজুগেটিং ক্যাপাবিলিটির বাইরে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আলটিমেটলি দেখা যায়। নর্মালি এখানে যেটা বলছে যে কম্পারেটিভলি আনকমন, কারণ হচ্ছে হেলদি লিভার নর্মালি যে পরিমাণ বিলিরুবিন লোড সহ্য করতে পারে তার 6 গুণ পর্যন্ত তারা টলারেট করতে পারে। এখন এটার একটা এক্সেপশন হচ্ছে নিওনেটস, কারণ নিওনেটদের বিলিরুবিন এক্সক্রিশনের ক্যাপাসিটি কম, কারণ তাদের লিভার আন্ডার ডেভেলপ। তো নর্মাল মানুষে আসলে এই হিমোলাইসিসের জন্য জন্ডিসটা অনেক ক্রিটিক্যাল লেভেলে যাওয়ার আগ পর্যন্ত দেখা যায় না। সেকেন্ড যেটা ইভেন মোর রেয়ার কজ, সেটা হচ্ছে কনজেনিটাল হাইপার বিলিরুবিনেমিয়া। কনজেনিটাল হাইপার বিলিরুবিনেমিয়া আবার দুই টাইপের, একটা হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, আর একটা হচ্ছে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া।
এখন আনকনজুগেটেড যেটা মানে হচ্ছে যেটা এই লেভেলে হইতেছে, মানে লিভারে যাওয়ার আগে মোটামুটি বোঝাই যাইতেছে যে এই যে বিলিরুবিনটা হয় লিভারে ঢুকতে পারতেছে না, নাইলে হচ্ছে লিভারের কনজুগেটেড হইতে পারতেছে না, এই দুইটার একটা কজ, তাই না? তো মোর কমনলি হচ্ছে রিডিউসড অ্যামাউন্ট অফ ওই যে গ্লুকোনাইল ট্রান্সফারেজ যে এনজাইমটা, এটা যদি রিডিউস থাকে বা অ্যাবসেন্ট থাকে তাহলে সমস্যা হতে পারে, আর হচ্ছে এই আপটেকে যদি কমতি থাকে। তো এখানে সেই দুইটাই লেখা। মোর বিনাইন একটা হচ্ছে জিলবার্ট সিনড্রোম। জিলবার্ট সিনড্রোম হচ্ছে ইউজুয়ালি অটোজোমাল রিসেসিভ হয়ে থাকে, বাট অটোজোমাল ডমিনেন্টও হতে পারে। অ্যাকচুয়ালি সব যে আমরা হাইপারবিলিরুবিনেমিয়ার যে কনজেনিটাল এগুলো পড়বো সবই অটোজোমাল রিসেসিভ মেইনলি। তো জিলবার্ট সিনড্রোমও সেম, এই ক্ষেত্রে হচ্ছে এরকম আপটেকটা কম হইতেছে লিভারে, অথবা হচ্ছে আমাদের জিটির লেভেলটা কম। তো এই হচ্ছে আমাদের মেইন অ্যাবনর্মালিটি। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে মাইল্ড জন্ডিস, এবং পার্টিকুলারলি স্ট্রেস কন্ডিশনে এটা বেশি দেখা যায়। কারণ হচ্ছে কিছুটা কনজুগেটিং ক্যাপাবিলিটি ওদের আছে, বাট এমন যদি সিচুয়েশন হয় যেখানে আরবিসি বেশি ব্রেকডাউন হইতেছে, এর মধ্যে ফাস্টিং একটা, এক্সারসাইজ হইতে পারে, দেন হচ্ছে সিক ইনজুরি বা যে কোনো আর কি কজে যদি স্ট্রেস বেড়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা মাইল্ড জন্ডিস দেখা যায়, এবং এটা হচ্ছে এরকম ফাস্টিং টাইপের ইসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, আর এটা কোনো ট্রিটমেন্ট লাগে না, এটা হচ্ছে সেলফ লিমিটেড, বা মোস্ট অফ দি কেসেস এটা অ্যাসিম্পটোমেটিকই থাকে, আর ওই যে রেগুলার কেসেসেই শুধু দেখা যায়। এরপরে হচ্ছে ক্রিগলার ন্যাজার টাইপ 1 এবং টাইপ 2। এইটা হচ্ছে যত আছে ডিসঅর্ডার আছে হাইপারবিলিরুবিনেমিয়া কনজেনিটাল, তার মধ্যে ফেটাল এই দুইটা। পার্টিকুলার টাইপ 1 হচ্ছে বেশি খারাপ। তো এই ক্ষেত্রে এই যে এনজাইমটা জিটি এনজাইম, এটা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে টাইপ 1, আর টাইপ 2তে হচ্ছে রিডিউস থাকে। কারণ যেহেতু কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকতেছে, এখানে অনেক বেশি আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাইতেছে। তো নিওনেটদের ক্ষেত্রে এটা একদম রাইট আফটার বার্থ কার্নিক টেরাস করতেছে, মানে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে বেজাল গ্যাংলিয়া বিলিরুবিন চলে যাইতেছে, আর হচ্ছে এটা র্যাপিড ডেথ করতেছে। আর ইন কেস অফ টাইপ 2 এক্ষেত্রে হচ্ছে যে রিডিউসড এমন কিছুটা আর কি নিওনেটরা সার্ভাইভ করার চান্সেস আছে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন থেরাপি ইউজ করা হতে পারে, ফেনোবারবিটন ইউজ করা যেতে পারে, ফটোথেরাপি ইউজ করে, দেন হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট করে। এটা লিভার ট্রান্সপ্ল্যান্টের ওয়ান অফ দ্য মেজর ইন্ডিকেশনের একটা। আর আরেকটা ইন্ডিকেশন হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা আমরা পরে এমনিতেও দেখবো আশা করি। এনিওয়েজ, এখন হচ্ছে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, এই ক্ষেত্রে কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, এই ক্ষেত্রে হচ্ছে মেজর দুইটা ডিসঅর্ডার, একটা হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম, একটা হচ্ছে রোটর সিনড্রোম। দুইটার ক্ষেত্রেই একটা মেজর প্যাথোলজি হচ্ছে ওই যে আমাদের MDR2 যে প্রোটিনটা, যেটা হচ্ছে আমাদের বিলিয়ারি ট্রিতে করতেছিল, ওই বাইল সেক্রেশনে, বিলিরুবিন সেক্রেশনে হেল্প করতেছিল বাইল ফর্মেশনের সময়, এই MDR2 প্রোটিনটা ঠিকমতো কাজ করে না। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে ক্যানানিকুলার এক্সক্রেশন অফ অর্গানিক আয়নস ইনক্লুডিং বিলিরুবিনটা কমে যায়। এই জন্য হচ্ছে মাইল্ড জন্ডিস ডেভেলপ করতে পারে, এবং এটারও কোনো ট্রিটমেন্ট লাগে না, মোটামুটি বিনাইন। রোটর সিনড্রোম সেম প্যাথোলজি, আবার হচ্ছে বিলিরুবিন আপটেকও কম থাকতে পারে, ইন্ট্রাহেপাটিক রিসাইক্লিংও কম থাকতে পারে, কিন্তু এটার সঙ্গে আসলে খুব একটা ডিফারেন্স নাই ডুবিন জনসন সিনড্রোমের। এই ক্ষেত্রেও মাইল্ড জন্ডিস থাকে এবং হচ্ছে ট্রিটমেন্ট লাগে না। একটা যদি কোয়েশ্চেন আসে যে এই দুইটা ডিফারেন্সিয়েটিং ফিচার কি, যদি প্যাথোলজিও সেম হয়, ক্লিনিক্যাল ফিচার্সও সেম হয়, তাহলে জন্য ডিফারেন্সিয়েটিং ফিচার হচ্ছে রোটর সিনড্রোমে ইউরিনারি এক্সক্রেশন অফ এ সার্টেন সাবস্ট্যান্স দেখা হয়, সেটা হচ্ছে কপ্রোপোরফাইরিন 1। এটা হচ্ছে নর্মাল থাকে রোটর সিনড্রোমে, আর ডুবিন জনসন সিনড্রোমে এটা নর্মাল থাকে না। তো এই হচ্ছে আমাদের কনজেনিটাল ইয়েগুলো নিয়ে। এরপরে আমরা আসি হচ্ছে হেপাটিক কজগুলোর মধ্যে। এখন হচ্ছে এটা মেইনলি লিভার ইনজুরির জন্য হতে পারে, অথবা হচ্ছে ইন্ট্রাহেপাটিক যে বিলিয়ারি এগুলো আছে, ইন্ট্রাহেপাটিক নট আফটার এক্সিটিং, ইন্ট্রাহেপাটিক কজগুলোর জন্য যদি জন্ডিস হয়। তো আমরা দেখি হেপাটিক কী কী আছে। তো এটাকে আবার তিনটা ভাগে ক্লাসিফাই করছে, তিনটা লেভেলস অফ ইনজুরি। একটা হচ্ছে মাইনর ইনজুরি, তারপর হইতেছে মোটামুটি মডারেট ইনজুরি, আর একটা হচ্ছে সিভিয়ার ইনজুরি। তো এটার সঙ্গে আর কি প্রপোর্শনেটলি ধরছে যে মাইনর ইনজুরিতে মাইনর এলিভেশন অফ ওই ASTLT, মডারেটে মডারেট, সিভিয়ারে সিভিয়ার। এখন মাইনর এলিভেশনের কজগুলো কী কী আমরা শর্টে মনে রাখতে পারি, যাবতীয় সব ক্রনিক ডিজিজেস মাইল্ড এলিভেশন অফ ASTLT দেখাতে পারে, লাইক ক্রনিক হেপাটাইটিস BC, এগুলো হচ্ছে ক্রনিক স্টেজে যায়। সো ক্রনিক হেপাটাইটিস BC এক্ষেত্রে দেখা যাবে। দেন হচ্ছে ক্রনিক ফ্যাটি লিভার ডিজিজ, ক্রনিক অ্যালকোহলিক হেপাটাইটিস, এগুলো সব ক্রনিক কজ। আর হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডারের মধ্যে হেমোক্রোমাটোসিস, এটা হতে পারে। এখন এগুলি সবই আবার মডারেট
ইসেও প্রেজেন্ট করতে পারে, মডারেট ইনজুরি বা মডারেট এলিভেশনে। সো এই কজেসগুলো কমন এখানে। এছাড়া অ্যাড হবে অটো ইমিউন হেপাটাইটিস, তারপর হচ্ছে ন্যাশ যেটা হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, আর হচ্ছে উইলসনস ডিজিজ। এরপরে হচ্ছে মেজর এলিভেশন, সেটা হচ্ছে 300 ইউনিট পার লিটারের বেশি যদি বেড়ে যায় এসটিএলটি, সেক্ষেত্রে দেখা যায় এগুলো সব হচ্ছে টক্সিক ইনজুরি এবং লার্জ অ্যামাউন্ট অফ হেপাটোসাইট যদি মারা যায়। টক্সিক ইনজুরির মধ্যে আছে ড্রাগস লাইক প্যারাসিটামল, এগুলি মেজর একটা কজ। আসলে ইউনাইটেড কিংডমে এইটাই মনে হয় 1 নম্বর কজ আমার যতদূর মনে পড়ে। এছাড়া হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ক্রনিকে হচ্ছে তো বহুদিন ধরে ইনজুরি হইতেছে, রিপেয়ার হইতেছে, এরকম একটা সাইকেল চলতেছে, বাট অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে হচ্ছে প্রচুর ড্যামেজ হঠাৎ করে হইতেছে। সো এই ক্ষেত্রে লার্জ আর কি একটা এলিভেশন দেখা যাবে। অটো ইমিউন হেপাটাইটিসও এখানে একটা কজ বলছে। আর হচ্ছে ইসকেমিক হেপাটাইটিস, ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি হেপাটিক আর্টারি থ্রোম্বোসিস বা এরকম যদি কোনো সিমিলার ফিচার, প্রোটার ভেইনের যদি কোনো গ্যাঞ্জাম হয়, সেক্ষেত্রে হচ্ছে লিভারের যে সাপ্লাইং এরিয়া এখানে হচ্ছে নেক্রোসিস দেখা দেবে, ইসকেমিক নেক্রোসিস। তখন সেখানে একটা লার্জ এরিয়া অফ হেপাটোসাইট লস্ট হওয়ার কারণে হচ্ছে মেজর এলিভেশন দেখা যেতে পারে। তারপর টক্সিন অন্য টাইপের যেগুলো আছে লাইক ফাঙ্গাস থেকে যেগুলো আসতে পারে, অ্যামানাইটা পয়জনিং। আর হচ্ছে ইন্টারেস্টিং একটা কজ যে ক্রনিক ডিজিজের অ্যাকিউট প্রেজেন্টেশন, মানে অ্যাকিউট অন ক্রনিক যদি কোনো লিভার ডিজিজ আসে সেক্ষেত্রে হচ্ছে লার্জ এলিভেশন থাকতে পারে। এই গেল আমাদের লিভার কজেসে ইয়েগুলো, মানে জাস্ট প্যারেনকাইমাল কজ। এবার হচ্ছে কোলেস্টেটিক কজ, যেগুলো ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রির জন্য হইতেছে। এর মধ্যে হচ্ছে প্রাইমারি বিলিয়ারি স্ক্লেরোসিস আর প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস। এই দুইটা হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস আর প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস, এই দুইটা হচ্ছে মেজর কজ। এটা যদি একটু শর্টে আমি বলি, যদি আমি পরে আলোচনা করার আশা রাখি, এটা হচ্ছে যদি আমাদের ইয়ে হয়, কোনো বিলিয়ারি ডাক্ট হয়, এর পাশে যদি এরকম ফাইব্রোসিস হয়, এটা কম্প্রেসড হবে, এখানে একটা ফাংশনাল অবস্ট্রাকশন ক্রিয়েট করবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট বায়াল ড্রেনেজটা প্রপারলি হবে না, অ্যান্ড কোলেস্টেসিস দেখা দিতে পারে। আর স্ক্লেরোজিং, এটা হচ্ছে স্ক্লেরোজিং গেল। আর বিলিয়ারি যেটা, বিলিয়ারিতে হচ্ছে এই যে এপিথেলিয়ামগুলো এসের বিলিয়ারি ডাক্টের, এগুলির অটো ইমিউন মেকানিজমে যদি কোনো ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে প্রপারলি এটা ড্রেনেজের কাজটা করতে পারবে না। সিমিলারলি এটাও হেপাটাইটিস জন্ডিস করবে। আরেকটা অ্যাসোসিয়েটেড কথা বলে রাখে যে পিএসসি যেটা, এটার সঙ্গে হচ্ছে ইনফ্ল্যামেটেড বাউল ডিজিজ রিলেটেড। ওকে, এরপর হচ্ছে ইনহেরিটেড কোলেস্টেটিক কোনো লিভার ডিজিজ যদি থাকে, তারপর হচ্ছে ড্রাগস অ্যান্ড অ্যালকোহলগুলি হচ্ছে এই বিলিয়ারি ট্রিয়ের এপিথেলিয়ামকেও ড্যামেজ করতে পারে। দেন হচ্ছে কোনো যদি মেটাস্টেসিস থাকে, হেপাটিক ইনফিলট্রেশন হয়, গ্র্যানুলোমা ফর্মেশন, লিম্ফোমা ফর্মেশন, দেন হচ্ছে অ্যামাইলয়েড ডিপোজিট বা হচ্ছে যেটা বললাম কার্সিনোমা, মেটাস্টেসিস, এগুলোর জন্য হচ্ছে যদি এই ইগুলো আর কি বলে বিলিয়ারি ক্যানালিগুলো যদি ইয়ে হয়, ব্লকড হয়ে যায়, সেক্ষেত্রে আর কি এরকম দেখা যেতে পারে। এছাড়া সিস্টিক ফাইব্রোসিস ইন্টারেস্টিং একটা কজ, সেপসিস, প্রেগনেন্সি, রাইট হার্ট ফেলিয়ার, এসব কেসেও দেখা যেতে পারে। এবার আসি আমরা পোস্ট হেপাটিক কী কী কজ হতে পারে। এগুলো মেনলি অবস্ট্রাকটিভ জন্ডিস, সব অবস্ট্রাকশনের ফিচার, অথবা হচ্ছে বিলিয়ারি ট্রি যেটা হচ্ছে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রি, তাদের ড্যামেজের জন্য। তো প্রাইমারি স্ক্লেরোজিং যেটা, এটা হচ্ছে আসলে ইন্ট্রা এক্সট্রা দুইটাকে এফেক্ট করে, সো এটা একটা কজ। কোলেনজাইটিসগুলো আমি আগে বলে ফেলতেছি। তারপর IG4 কোলেনজাইটিস, IgG4, দেন হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশনের জন্য হতে পারে। এরপর হচ্ছে ক্যান্সার, এটা যদি আমাদের অ্যাম্পুলা ভেটার হয়, এখানে হচ্ছে ড্রেন করবে গল ব্লাডারের ইয়েগুলো। এখন যদি কোনো কারণে এই এরিয়াটায় কোনো অবস্ট্রাকশন হয়, লাইক এখানে তো আবার প্যাঙ্ক্রিয়াসও আছে, দেখাচ্ছি, এখানে তো প্যাঙ্ক্রিয়াস আছে, এই প্যাঙ্ক্রিয়াসের হেডটা যদি হয়ে যায়, ম্যালিগনেন্ট হয়ে যায়, তখন হচ্ছে এটা অবস্ট্রাক্ট করে ফেলতে পারে এই অ্যাম্পুলা ভেটারটা। তখন হচ্ছে এই গল ব্লাডার ড্রেন করতে পারতেছে না, ড্রেন না করতে পারার কারণে এখানে হচ্ছে জন্ডিস ডেভেলপ করবে। সো অ্যাম্পুলারি মানে এই এরিয়াটা যদি পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা হয়, দেন হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার, যদি এই বাইল ডাক্টে ক্যান্সার হয় কোলেনজিও কার্সিনোমা, অথবা যদি কোনো সেকেন্ডারি ডিপোজিট আসে এইখানে, তো সেইখানে হচ্ছে আনকনজুগেটেড যে রুবিনটা ওদের ব্যাকফ্লো হবে, ব্যাকফ্লো হয়ে হচ্ছে ওরা ব্লাডে চলে যাবে, ব্লাডে হচ্ছে হাই লেভেলস দেখা যাবে, কারণ এটা হচ্ছে ইম্পেয়ার্ড এক্সক্রেশন ডিউ টু অবস্ট্রাকশন আর কি। সো অবস্ট্রাকশন নিয়ে এত কথা বলতেছি, যদি অন্য কোনো কজে অবস্ট্রাকশন হয় ক্যান্সার ছাড়া, লাইক গলস্টোন, দেন হচ্ছে ট্রমাটিক বিলিয়ারি স্ট্রিকচার যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে সেম। তারপর হচ্ছে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, এখানেও আর কি দেখা যেতে পারে জন্ডিস। আচ্ছা, এবার আমরা আসি জন্ডিসের কী কী ক্লিনিক্যাল ফাইন্ডিং আমরা পেতে পারি। এখানে পজিটিভ এজেন্টের উপর বেস করে হিস্ট্রি পাবো আমরা। আচ্ছা, এটা ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল রিটেনের কোয়েশ্চেন, এটা আমি বলে রাখলাম। হিস্ট্রিতে আমরা পেতে পারি
যে কজগুলো দেখছিলাম পার্টিকুলারলি লিভার ড্যামেজের, ড্রাগ হিস্ট্রি থাকতে পারে, অ্যালকোহল হিস্ট্রি থাকতে পারে, দেন হচ্ছে এইচবিভি রিলেটেড কোয়েশ্চেন্স, সেক্সুয়াল কন্ট্যাক্টের হিস্ট্রি, দেন হচ্ছে এন্ডেমিক এরিয়া ট্রাভেলের হিস্ট্রি বা যে কান্ট্রিতে এন্ডেমিক জিনিসটা সেখানে বার্থ হয়েছে কিনা পেশেন্টের, তারপর হচ্ছে তারা আইভি ড্রাগ ইউজার কিনা, মানে কমনলি ব্লাড ট্রান্সফিউজ করে কিনা, দুইটাই সেম আর কি, নিডল দিয়ে ছড়াতে পারে আর কি ইয়েগুলা ভাইরাল হেপাটাইটিসগুলো। সো এটা একটু খেয়াল করতে হবে। তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা, লাইক ডায়াবেটিস বা কোনো মেটাবলিক ডিসঅর্ডার থেকে হচ্ছে ফ্যাটি ইয়ে হতে পারে, লিভার হতে পারে, সেখান থেকে আর কি ডেভেলপ করতে পারে জন্ডিস। তো এইসব আর কি অ্যাসোসিয়েটেড হিস্ট্রি নিতে হবে। এছাড়া হচ্ছে অ্যাসোসিয়েটেড আচ্ছা এই তো ডিজিজগুলোর নাম আমি লিখছি, অ্যাসোসিয়েটেড ডিজিজ অটোইমিউন ডিজিজ হতে পারে, তারপর হচ্ছে মেটাবলিক সিনড্রোম লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, রেজড বিএমআই, তারপর হচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেটার সঙ্গে হচ্ছে পিএসসি রিলেটেড, এটা থেকে হচ্ছে আবার জন্ডিস হতে পারে। এছাড়া হচ্ছে আদার কোনো লিভার ডিজিজ আছে কিনা, সিরোসিস এইগুলোর আর কি হিস্ট্রি নিতে হবে। এরপর হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমস, মেজর সাইন্স অ্যান্ড সিমটম হচ্ছে ইচিং, কোলেস্ট্যাটিক জন্ডিসের একটা মেজর কজ। কারণ হচ্ছে এই যে বিলিরুবিন তো হিস্টামিন রিলিজটাকে স্টিমুলেট করে খুব সম্ভবত, বিলিরুবিন অ্যান্ড বাইল সল্টস। তো হিস্টামিনের সেক্রেশনটা বেড়ে যাওয়ার কারণে এটা হচ্ছে নার্ভ এন্ডিংদের ইরিটেট করে, তখন হচ্ছে ইচিং সেন্সেশন হয়। তো এই জন্য হচ্ছে স্ক্র্যাচ মার্ক থাকবে, প্রুরাইটাস থাকবে, এগুলো আর কি। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। এটা জন্ডিসের কজ না হলেও জন্ডিসের যে এটিওলজি, মানে এটা জন্ডিসের জন্য হইতেছে না, কিন্তু জন্ডিস যে জন্য হইতেছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড, লাইক গলস্টোন থাকলে তো পেইন হবে। দেন হচ্ছে ওয়েট লস থাকতে পারে অ্যাসোসিয়েটেড, যদি সিএলডি বা কার্সিনোমার পেশেন্ট হয়। এছাড়া হচ্ছে ডার্ক ইউরিন, পেল স্টুল এগুলো দেখা যেতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিসে দেখা যায়। দেন হচ্ছে ফিভার্স উইথ অর উইদাউট চিলস অ্যান্ড রাইগার্স দেখা যেতে পারে যদি ইনফেক্টিভ কজ থাকে। তারপর হচ্ছে জন্ডিস নিজেই থাকতে পারে, এটা একটা সাইন লিভার ডিজিজের। দেন হচ্ছে ড্রাই আইজ অ্যান্ড ড্রাই মাউথ দেখা দিতে পারে। এর মধ্যে হচ্ছে আমি এটা লিখছি যে আর্লি স্টেজেসে কোনগুলো দেখা যায় এবং লেট স্টেজেসে কোনগুলো দেখা যায়, এটা একটু আলাদা করে বলছি। এই যে প্রুরাইটাস, এটা হচ্ছে আর্লি প্রেজেন্টেশন অফ কোলেস্টেটিক জন্ডিস, ডার্ক ইউরিন, পেল স্টুল, জন্ডিস নিজে, এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার, আর্লি ফিচার। আর লেট ফিচারের মধ্যে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, ফিভার, এই দুটো। আর কমপ্লিকেশন কিছু ডেভেলপ করতে পারে, তার মধ্যে হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন, যেহেতু বাইল কম, মানে ফাংশনাল বাইল কম, সো এই ভিটামিন অ্যাডেক যেগুলো এটা অ্যাবজর্পশন হইতেছে না, এবং এর জন্য হচ্ছে ওয়েট লস, ব্লিডিং, স্টিয়াটোরিয়া, অস্টিওম্যালেশিয়া এগুলো ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে ফ্যাটি চেঞ্জেস যদি হয় লিভারে, সিকুয়েল হিসাবে হচ্ছে জ্যান্থেলেজমা অ্যান্ড জ্যান্থোমা ডেভেলপ করতে পারে। এরপরে হচ্ছে জন্ডিসের পেশেন্টের ম্যানেজমেন্টের অ্যালগোরিদমটা। এক্ষেত্রে হচ্ছে যদি একটা আনএক্সপ্লেইন জন্ডিস নিয়ে কোনো অ্যাডাল্ট প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে কি করতে হবে, তার হচ্ছে ফার্স্টলি আমরা হিস্ট্রি, অ্যাসোসিয়েটেড এক্সামিনেশন, দেন হচ্ছে লিভারের আলট্রাসোনোগ্রাম, দেন ইউরিনালাইসিস ফর বিলিরুবিন, এটা দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যদি ফাইন্ডিং পাই যে লিভার নর্মাল, লিভারের আলট্রাসোনোগ্রাম নর্মাল আছে, কিন্তু ইউরিনারি বিলিরুবিনের লেভেলসটা বেশি, বিলিনোজেনের লেভেল বেশি, আর তো জন্ডিস আছেই, সবার ক্ষেত্রে আর কি বিলিরুবিনের লেভেলটা বেশি থাকবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে প্রিহেপাটিক কজে নর্মালি লিভার ড্যামেজড হয় না, এটা হিমোলাইসিস বা হচ্ছে কোনো মেটাবলিক ডিসঅর্ডারের জন্য হয়। সো এই ক্ষেত্রে প্রিহেপাটিকটা আমরা আবার দেখবো, বিলিরুবিনটা দেখবো এটাকে কনজুগেটেড বেশি না আনকনজুগেটেড বেশি। যদি কনজুগেটেড বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে ডুবিন জনসন সিনড্রোমের দিকে আমাদের চিন্তা করতে হবে। আনকনজুগেটেড বেশি হলে হইতে পারে সেটা হিমোলাইসিসের জন্য হয়েছে, অথবা হইতে পারে সেটা ইসের জন্য হয়েছে, জিলবার্ট সিনড্রোমের জন্য হয়েছে, বা আসলে ক্রিনাল নাজার নিয়ে তো আর আসবে না, কারণ এটা ছোটোবেলায় ডায়াগনোসড হবে, আনলেস পেশেন্ট ছোটো, সেক্ষেত্রে তো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এটা দেখবো না। এখানে আসলে আমরা অ্যাডাল্ট ব্র্যাকেট বলেই দিছি, সো কোয়েশ্চেন আসতেছে না ওই দুইটার। এখন হচ্ছে যদি আনকনজুগেটেড হয়, হিমোলাইসিস স্ক্রিন করে দেখব, এলডিএইচ, হ্যাপ্টোগ্লোবিন, দেন হচ্ছে ব্লাড ফিল্ম, রেটিকুলোসাইট, এই কাউন্টগুলো দেখব। এখন এরপরে যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ধরে নেব যে এটা হিমোলাইসিসের জন্য হয়েছে। তো এটা আবার কনফার্ম করতে হবে কুমস টেস্ট দিয়ে। আবার হচ্ছে যদি নেগেটিভ আসে তখন আমাদের ধরে নিতে হবে এটা কোনো মেটাবলিক ডিসঅর্ডার অফ বিলিরুবিন মেটাবলিজমে আসতেছে। তো জিলবার্ট সিনড্রোম হচ্ছে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস। এরপরে আমাদের আরেকটা ফিচার হতে পারে যে এগুলা এএসটি এলটি এগুলো বেশি, এক্ষেত্রে তো সবই নর্মাল ছিল লিভারের, আর
হচ্ছে লিভারের আলট্রাসোনোটা অ্যাবনর্মাল আসছে, সাথে হচ্ছে এনজাইমস ইনক্রিজড আসছে। এখন এর সাথে আমরা এই আলট্রাসোনোগ্রামে বিলিয়ারি ডিজিজের কোনো এভিডেন্স পাইছি কিনা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে বাইলের সমস্যা নেই, লিভারের সমস্যা হওয়ারই চান্স বেশি। সো হেপাটিক আমাদের এটিওলজি চিন্তা করতে হবে। দেন হচ্ছে যেসব আর কি লিভার ড্যামেজেসের কজ সেগুলো আমাদের চিন্তা করতে হবে, লাইক অটো ইমিউন হেপাটাইটিস হইতেছে কিনা এটা আমাদের দেখতে হবে। দেন হচ্ছে উইলসনস ডিজিজ আছে কিনা, এটা হচ্ছে সেরুলোপ্লাজমিন লেভেল দিয়ে দেখা যেতে পারে। হেমাক্রোমাটোসিস আছে কিনা আয়রন স্টাডিজ দিয়ে দেখা যেতে পারে। ক্রনিক কোনো আছে কিনা, হেপাটাইটিস হয়েছে কিনা, সেটা হচ্ছে ভাইরাল মার্কার ব্লাডে আছে কিনা এটা চেক করার মধ্যে সেরোলজির মাধ্যমে দেখতে হয়। দেন হচ্ছে হিস্ট্রি থেকে দেখতে হয় যে কোনো ড্রাগ ইউজ করা হয়েছে কিনা, কোনো কনজেশন সেপসিসের কোনো হিস্ট্রি আছে কিনা। আর হচ্ছে আমাদের প্রগনোসিস দেখার জন্য প্রথ্রম্বিন টাইমটা দেখতে হবে। এটা আমরা পরে আই গেস ইনডেপথ দেখবো যখন আমরা লিভার ফেলিয়ার দেখবো, বাট প্রথ্রম্বিন টাইমটা খুব একটা ভাইটাল মার্কার ফর প্রগনোসিস অফ লিভার ফাংশন। এই হচ্ছে আমাদের হেপাটিক কজ গেল। ফাইনালি আমরা পোস্ট হেপাটিক কজের কথা যদি চিন্তা করি, এখানে মেইনলি বিলিয়ারি ট্রি এর কোনো গ্যাঞ্জামের জন্য হয়েছে। সো এটা এমআরসিপি দিয়ে ডায়াগনোসিস আর হচ্ছে ইআরসিপি অথবা ইউএস দিয়ে আমরা করে ফেলবো, ট্রিট করে ফেলবো। এই হচ্ছে মোটামুটি আমাদের জন্ডিসের ম্যানেজমেন্ট। এখানে বিভিন্ন সিমটম অ্যানালাইসিস দেওয়া হয়েছে, এটা পার্টিকুলার কোনো ভ্যালু ক্যারি করে না, মানে সিমটমস দিয়ে আসলে আমরা কী কী পাচ্ছি, ডিফারেন্সিয়ালস পাচ্ছি, সেগুলোর আর কি একটু কথা। আসলে একদম ইম্পর্টেন্ট না তা না। তো জন্ডিসটা হচ্ছে আমাদের মেন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এই ক্ষেত্রে জন্ডিসটা যদি স্ট্যাটিক থাকে বা স্টেডিলি ইনক্রিজিং থাকে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়ালস হবে কার্সিনোমা, তারপর হচ্ছে এই প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস আর প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস এগুলো। আর যদি ফ্লাকচুয়েটিং হয়, মাঝে মাঝে বাড়তেছে কমতেছে, তখন হচ্ছে আসলে গল স্টোনটাই মেনলি চিন্তা করা হয় বা স্ট্রিকচার চিন্তা করা হয়, কোলেডোকাল সিস্ট, প্যাঙ্ক্রিয়াটাইটিস এগুলোর দিকে আমরা যাই। অ্যাবডোমিনাল পেইনের কথা যদি বলি, এই ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্সিয়ালস আসবে আমাদের গল স্টোন, দেন হচ্ছে কোলেডোকাল সিস্ট আর প্যাঙ্ক্রিয়াটাইটিস। মোটামুটি ফ্লাকচুয়েটিং জন্ডিসের ম্যাক্সিমাম কজগুলোই আসতেছে। কোলেনজাইটিস এই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়ালস হচ্ছে সবই রিলেটেড, কী বলে ওটাকে, এরিট্রিয়ের রিলেটেড। গল স্টোনের জন্য ইনফ্ল্যামেশন হতে পারে বিলিয়ারি ট্রিয়ের, ওখানে একটা স্ট্রিকচার ফর্ম হতে পারে আগে থেকে, তার জন্য ইনফ্ল্যামেশন ডেভেলপ করতে পারে, কোলেডোকাল সিস্ট ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে স্কার যদি পায় সেটা স্টোন বা স্ট্রিকচারের জন্য হয়েছে মনে করা হয়। অ্যাবডোমিনাল মাস যদি পায় এটা কার্সিনোমা হতে পারে, তারপর হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিসের জন্য ম্যাস হতে পারে, দেন হচ্ছে কোলেডোকাল সিস্টের জন্য ম্যাস হতে পারে। গল ব্লাডার যদি প্যালপেবল হয় এটা হচ্ছে কার্সিনোমাকে ইন্ডিকেট করে। এটার একটা ল আছে, এটার নাম হচ্ছে কোরভোজিয়ার্স ল। কোরভোজিয়ার্স ল হচ্ছে মেইনলি এইটা বলে যদি প্যালপেবল গল ব্লাডার পাওয়া যায় সেটা হচ্ছে ম্যালিগনেন্ট কজেই মনে করা হয়, কারণ ক্রনিক ইনফ্ল্যামেশনের জন্য যে স্টোনের কন্টেইনিং যে গল ব্লাডারটা এটা হচ্ছে ডাইলেট করতে পারে না আর কি। সো এটা হচ্ছে যদি ডাইলেটেড জিবি আমরা পাই সেক্ষেত্রে এটা কার্সিনোমার দিকে ইন্ডিকেট করে। এই হচ্ছে বেসিক্যালি মানে কোরভোজিয়ার্স ল। আর হচ্ছে ওকাল্ট ব্লাড ইন স্টুল যদি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাম্পুলারি টিউমার ইন্ডিকেট করে। তো দিস ইজ মোরালেস ইট। এই হচ্ছে জন্ডিস নিয়ে আলোচনা আর প্রেজেন্টিং সিমটমস এইটুকুই আশা করি এই ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।